জনগণ ঠিকই আছে, কিন্তু যারা সরকার চালান তারা তো সব আমেরিকার পকেটে বলতে গেলে। প্রতিটি আরব বিশ্বে কিন্তু আমেরিকার মিলিটারি বেস। আমার ভয় হলো যে আমেরিকানরা এরপরে কোথায় যাবে। অনেকেই হয়তো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করে, কোনো সন্দেহ নেই, এবং তার মধ্যেও কথাবার্তার মধ্যে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা ইত্যাদি, যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। বড় আকারই অস্ত্র ব্যবসার সম্পর্ক আছে, কারণ যারা বা যেসব দেশ অস্ত্র তৈরি করে বা যাদের অর্থনীতি অস্ত্রর কাঠামোর মধ্যে থাকে, যেটাকে আমরা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলি বা মিলিটারি বিজনেস কমপ্লেক্স বলি, সেই কাঠামো যেসব দেশে থাকে সেই দেশগুলো কিন্তু স্টেবিলিটি অতখানি চায় না যতখানি ইনস্টেবিলিটি চায়। কারণ তারা দেখে যে আমার ইকোনমি যদি বড় আকারে যদি থ্রাইভ হতে হয়, উৎপাদন যদি বড় আকারে করতে হয়, এখন আমি বানাই অস্ত্র, সেটা যদি আমি না বিক্রি করতে পারি বা আমি যদি না বানাতে পারি, তাহলে তো আমার কি বলা হয়, আমার অর্থনীতির প্রতি একেবারে মানে পড়ে যাবে। এবং এই কারণেই আমেরিকার প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, যিনি একজন মিলিটারি লোক ছিলেন, তিনি বলেছিলেন যে এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থেকে তোমাদের সাবধান হতে হবে। সেই কবেকার কথা, কিন্তু আমেরিকা ওখান থেকে কিন্তু আর বার হতে পারলো না। তার বড় আকারেই কিন্তু কাঠামোটা হলো অস্ত্র উৎপাদনের। তো যখন সে বলে, তার কি বলে প্রেসিডেন্ট বা সেনেট যখন পাশ করে যে $60 বিলিয়ন আমি দিলাম কে, বা $40 বিলিয়ন দিলাম তাইওয়ানকে, এই যে কথাগুলো আমরা মাঝে মাঝে শুনি, মনে রাখতে হবে এটা ইউক্রেনও পাচ্ছে না এই টাকা, এই তাইওয়ানও কিন্তু পাচ্ছে না। এই বিলিয়নস অফ ডলার আমেরিকার যারা অস্ত্র উৎপাদন করেন তাদের দেয়া হচ্ছে, কিন্তু পয়সাটা দিতে হবে আবার ইউক্রেনের। মানে জিনিসটা হলো, এই স্ট্রাকচারটা কিন্তু মজার স্ট্রাকচার। এটা তার অর্থনীতির মধ্যে যাচ্ছে, এবং ওই লোন কিন্তু এগুলো কোনো কিন্তু ফ্রি না। এই তাইওয়ানকে যেটা দিচ্ছে, ইউক্রেনকে যেটা দিচ্ছে, ইসরায়েলকে যে দিচ্ছে, ইজিপ্টকে দিচ্ছে, কোনোটাই কিন্তু ফ্রি না। এগুলো সবগুলো হলো লোন এবং উইথ ইন্টারেস্ট। তো তার মানে হচ্ছে যে আমি $40 বিলিয়ন আমি আবার ইউএস ইকোনমিতে দিলাম, আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, ইউএস ইকোনমিতে দিলাম, তাতে তারাও একটু খুশি। ইউএসের এমপ্লয়মেন্ট হতো, যেটা হয় আমার এমপ্লয়মেন্ট হলে আমি বাঁচি, আমার ঘর বাড়ি থাকলে, যার জন্য এবার ওই কারণেই বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে আইভি লিগ বিশ্ববিদ্যালয়গুলো জেগে উঠেছে। কারণ আইভি লিগ বিশ্ববিদ্যালয় যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মনে রাখতে হবে, তারা তো সব ওয়েল কানেক্টেড নেটওয়ার্ক, এবং বেশিরভাগই এই আইভি লিগে যারা পড়েন তাদের ছেলেমেয়েরা কিন্তু বড় লোকের ছেলেমেয়েরাই পড়েন, পয়সাওয়ালা, এবং পৃথিবীর সব পয়সাওয়ালা ছেলেমেয়েরাই ওখানে পড়েন। কিছু আছেন স্কলারশিপ পায়, বাট বড় আকারে কিন্তু তারা ওয়েল কানেক্টেড, যদি আমি বলি এলিটের ছেলেমেয়েরাই পড়ে, তাই তো? এখন তাদের কেন তারা রাস্তায় নামলো এই কারণে, তারা দেখছে যে তাদের যেসব বিশ্ববিদ্যালয়, তার যে এন্ডাওমেন্ট ফান্ড যেটা আছে বড় আকারে, সেই এন্ডাওমেন্ট ফান্ডটা যখন ইনভেস্টমেন্টে দেওয়া হয়, দেখা যাচ্ছে তারা ওই অস্ত্রের ব্যবসায়ীদের, না হয় ইসরায়েলের যারা বুলডোজার দিয়ে একেবারে ওয়েস্ট ব্যাংকে ঘরবাড়ি ভেঙে ফেলছে প্যালেস্তাইনের, সেই জায়গায় তারা ইনভেস্ট করছে হাইয়ার রিটার্নের জন্য। তো ছাত্র বলছে, আরে তুমি পড়াচ্ছ একটা জিনিস, অথচ আমার ইউনিভার্সিটি হলো কমপ্লিসিট জেনোসাইডের সাথে, তা আমি মুখ রাখবো কেমন করে? আমি যখন রাস্তায় বার হব, আমি যদি বলি আমি হার্ভার্ডের ছাত্র, বলে আরে তুই তো জেনোসাইডের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তুই তো যদি বলে আমি তো কী বলে কলম্বিয়ার ছাত্র, তো কলম্বিয়ার সবাই বলে আরে তোমার তো ইউনিভার্সিটি তো জেনোসাইড করে বেড়াচ্ছে, তুমি আবার কোন মানে কিসের কথা বলতেছো, শান্তির কথা? এই জায়গায় কিন্তু বড় একটা বিষয় চলে এসেছে এবার, এবং এরা জাগতে বাধ্য হয়েছে, কারণ তাদের মিডিয়া, তাদের এডুকেশন সবসময় তাদের অন্য চিন্তা ভাবনার মধ্যে রেখে দিয়েছিল। এবার এই টেকনোলজির মাধ্যমে, বিশেষ করে টিকটক টেকনোলজির মাধ্যমে, তারা এই প্রথমবার যেহেতু লাইভ দেখতে পারছে, যার জন্য তারা বুঝতে পারছে যে তাদের মিডিয়া বলতে গেলে মিথ্যা কথাই বলে এসেছে, ইসরায়েলি মিডিয়াও বলে এসেছে, আমি তো আমার স্বচক্ষে দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি
আমার এন্ডাওমেন্ট যেটা আছে সেটাও ইনভেস্ট করছে। তো যার জন্য তারা বলছে ডিক্লেয়ার অ্যান্ড ডাইভার্স, তুমি ডিক্লেয়ার করো যে তুমি কোথায় কোথায় ব্যবসা করো। তারা খোঁজ খবর নিয়ে দেখলো যে বেশিরভাগই হলো অস্ত্র উৎপাদন এবং ইসরায়েলের যেই যেই দেশটা জেনোসাইড করছে তার ওখানে ইনভেস্ট করছে। ওই জায়গায় তাদের আপত্তি এবং ওই জায়গায় হলো আন্দোলনটা, মানে এটা আন্দোলনের ইম্প্যাক্ট কিন্তু বিশাল একটা ব্যাপার, তাই না? তো সেই জায়গায় যদি আমরা একটু নজর রাখি তাহলে বোঝাই যাচ্ছে যে অস্ত্র ব্যবসায়ী যারা, তারা যে সহজে ছেড়ে দিবে তা না, তারাও এখন নতুন একটা পরিকল্পনা বার করবে যে তাহলে আর কী করতে পারি ছাত্রদের। এবং যেই কারণেই আমরা দেখছি যে এই বিভিন্ন ধরনের আইন কানুন করছে, এমনকি বলা হচ্ছে যে না কোনো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা যাবে না। এবং আমরা দেখছি যে অনেকের চাকরিই চলে গেল, হার্ভার্ডের প্রেসিডেন্টের চাকরি চলে গেল, আইভি লীগের বেশ কয়েকটা 2-3 জন প্রেসিডেন্টেরই চাকরি চলে গেল এই হিসাবে বিভিন্ন বিষয় টিষয় বুঝে টুঝে। এবং তাতে হয় কি, অন্য যারা অধ্যাপক পড়ান তারাও একটু শঙ্কিত। এই যে একটা বিষয় চলে এসেছে, এটা তো আগে ছিল না, কারণ তাদের বাক স্বাধীনতার কথা বলা হয়, বিশ্বে তারা হিউম্যান রাইটসের কথা বলে যাচ্ছে, অথচ নিজের দেশে যখন তারা দেখলো যে ছাত্র আন্দোলন করলো সেটা আর সহ্য করতে পারছে না, কারণ দেখছে যে তাদের মুখোশটা খুলে যাচ্ছে। সেই জায়গায় আমার মনে হয় যদি আমরা একটু দৃষ্টি রাখি তাহলে এটা স্পষ্ট যে এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের অস্ত্র উৎপাদন ছাড়া কোনো উপায় নাই। এখন এটার পরিবর্তন একমাত্র ওই আমেরিকার জনগণই করতে পারবে, বা ইউরোপের জনগণই করতে পারবে, বা ইসরায়েলের জনগণই করতে পারবে। তারা যখন বড় আকারে জেগে উঠবে তখন হয়তো একটা পরিবর্তন হওয়ার সুযোগ থাকবে। ইউরোপ বা আমেরিকা বা ইসরায়েল বলে না কেন, মানে যুদ্ধ পাতানো কি একটা বিজনেসের মতো হয়ে গেছে তাদের একেবারেই। এবং সবসময়ই মনে রাখতে হবে যে এই দেশগুলো হয় যুদ্ধ পরিস্থিতি দরকার, নাহলে যুদ্ধ থাকা দরকার। আমার একটা ছোটো একটা বই আছে ওই আফগানিস্তানের উপরে, তো সেখানে আমি লিখেছিলাম একটা জায়গায় যে আমার ভয় আমেরিকানে চলে যাচ্ছে সেখানে অত ভয় না, আমার ভয় হলো যে আমেরিকানরা এরপরে কোথায় যাবে। আমি লিখে দিয়েছিলাম, অথচ আমি জানতাম না যে ইউক্রেনে যাবে, কিন্তু আমি আগে লেখা আছে একবার স্পষ্টত যে আমার ভয় তারা চলে যাচ্ছে, কারণ আফগান হলো একটা ওল্ড সিভিলাইজেশন, হ্যাঁ, প্রচুর ওল্ড সিভিলাইজেশন, চিন্তা করা যায় না। তো সেই আফগান সে ম্যানেজ করবে কোনো না কোনোভাবে, এবার এটা তাদের সমস্যা, সেখানে যদি উগ্রপন্থী থাকে না কি পন্থী থাকে এটা তাদের বিষয়, এটা অন্যরা ওই ব্রিটিশরাও পারেনি, রাশিয়ানরাও পারেনি, আমেরিকানরাও, এটা সম্ভব না বার থেকে সমাধান করতে। কিন্তু আমি এটা লিখেছিলাম যে আমার ভয় হলো যে আমেরিকানরা কোথায় নেক্সট যাবে। এবং এখনও আমার ভয় হলো এই আজকে যদি ইউক্রেনের যুদ্ধ যদি থেমে যায়, আজকে যদি প্যালেস্তাইনে 2 রাষ্ট্র করে যদি থেমে যায়, তখন মাথার মধ্যে আমার সবসময় আছে তাহলে এর পরে কোথায় সে যাবে, সে যেতে বাধ্য, কারণ তার যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সাথে তার এমপ্লয়মেন্টের ব্যাপার আছে। তো আমেরিকার পুরো ইকোনমিটাই তো হলো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মধ্যে দাঁড়িয়ে আছে। এবং এখানে অনেকেই হয়তো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করে, কোনো সন্দেহ নেই, এবং তার মধ্যেও কথাবার্তার মধ্যে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা আছে ইত্যাদি। কিন্তু ওই ট্রাম্পই কিন্তু অন্যতম যে চেষ্টা করছে, সে যেহেতু সে নিজে ব্যবসায়ী, সেই এখন চেষ্টা করছে এটাকে অন্যভাবে নেওয়া যায় কি না, ওই যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, হ্যাঁ, মাগা, হ্যাঁ, তাই না? এবং সেই চাচ্ছে, ইউরোপকে বলছে আরে আমি কেন তোমার নিরাপত্তার পয়সা দেবো, তোর নিরাপত্তা পয়সা তুমি তোমার নিজেরটা দিবা, আমার কারণ বিশাল তার কাঠামো, মানে জার্মানিতেই 119টা আমেরিকান মিলিটারি বেজ আছে, তো এর অস্ত্রটা কোত্থেকে আসবে? 30টার মতন আছে ইউকেতে, 40টার মতন আছে ইতালিতে আমেরিকান মিলিটারি বেজ, পুরো ইউরোপে তো আমেরিকান মিলিটারি বেজ ভর্তি। তো এর অস্ত্র সবসময় তো উন্নয়ন করতে হবে, ওই উন্নয়নে আবার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দরকার, ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্যই আবার ওই বিশ্ববিদ্যালয়গুলো আবার এই যে কাঠামোটা, এই কাঠামোটা যদি পরিবর্তন না করতে পারে, সেখানেই ডোনাল্ড ট্রাম্প, যেহেতু সে একজন ব্যবসায়ী, সে মনে করে যে না এই যুদ্ধ ছাড়া অন্যভাবে আমি করতে যাব, কিন্তু করতে যাই যেটা হয় তাকেও বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে হয় মনে হয়, কিন্তু মনে হয় না যে খুব সহজে এটা সম্ভব। ওই জায়গায় যতক্ষণ আমেরিকার জনগণ যতক্ষণ অ্যাটেনশন না দিবে, আমার মনে হয় না যে এই যুদ্ধ প্রস্তুতি বা যুদ্ধ আভাস বা যুদ্ধ করা ছাড়া, বিশেষ করে এই কতগুলো দেশ যেটা নাম বললাম, এদের আর কোনো উপায় আছে, বিশেষ করে আমেরিকা তো বটেই।
ইরাক আমেরিকার যুদ্ধ শেষে সংবাদে অনেক তথ্য এসেছে ইরাকে হামলা করা ঠিক হয়নি। এর পরবর্তীতে যে যুদ্ধগুলো অনুষ্ঠিত হলো সবগুলোর পেছনে আসলে যুক্তি কি আসলে? কোনো যুক্তিই নেই। মূল যুদ্ধ হলো অস্ত্র বিক্রি করে লাভ হচ্ছে ইত্যাদি, এবং আমেরিকার জনগণ চুপ করে থাকেন এই কারণে যেহেতু ওই লাভের অংশ তো তারাও পাচ্ছেন। আমি যদি দেখি আমার খাবার ঠিক মতন আসছে, আমি তার প্রশ্ন করি না যে এটা কিভাবে আসলো। হ্যাঁ, এটা তো সহজ কথা। এটা তখনই আমি যদি জানি যে না, এই খাওয়ার পিছনে একটা রীতিমতো জেনোসাইড জড়িত, এবং সেটা আমি স্বচক্ষে আমি টেলিভিশন অন করলেই দেখতে পাচ্ছি, বা আমি আমার কী বলা হয় আইফোন খুললেই আমি দেখতে পাচ্ছি, তখন তো আমার খাওয়াটা খুবই ঝামেলা হয়ে যাবে, কারণ আমি মানুষ তো শেষ বিচারে, মানে আমি হয়তো আমেরিকান, বাংলাদেশি, ইজিপশিয়ান বলতে পারি, কিন্তু শেষ বিচারে তো আমি একটা মানুষ। তো মানুষ হিসাবে তার স্বাভাবিকভাবে সে কী বলে এমপ্যাথাইজ করতে বাধ্য যে মারা। আর যদি শিশু নারী হয় তাহলে এটা কি হচ্ছে, আমি তাহলে কার কী বলে ফেলোশিপ পেয়েছি বা স্কলারশিপ পেয়েছি, চাকরি পেয়েছি, বড় বড় প্রফেসররা পড়াচ্ছে, কিন্তু সবগুলো তো পয়সা দিচ্ছে তো যেই জেনোসাইডের টাকা দিয়ে। সেই জায়গায় আমরা যদি একটু দৃষ্টি রাখি তাহলে বোঝা যাচ্ছে যে এবার ওই পরিবর্তনটা যদি করতে হয় তাহলে ওই মিল্ক ইন্ডাস্ট্রি কমপ্লেক্স বা যেটাকে বলছি অস্ত্র উৎপাদনের থেকে বার হওয়াটা, কিন্তু সেটা এমনিতে বার হবে না, সেখানে বড় আকারেই একটা তো উদ্ভাবন দরকার যে আমি তাহলে কী ধরনের ব্যবসা বাণিজ্য করব। এটা তো একটা আমি হঠাৎ করে তার পরিবর্তন করতে পারবো না, তাই না? কতগুলো ব্যবসা তো হঠাৎ করে পরিবর্তন করা যায় না। তা আমি অন্য কি ব্যবসা করব, কারণ অন্য ব্যবসা তো দেখা যাচ্ছে যে অন্যরা নিয়ে গেছে। আজকে যদি রেডিমেড গার্মেন্টসের কথা বলি, একসময় তো আমেরিকা বানাতো, সেই রেডিমেড গার্মেন্টস তো এখন বাংলাদেশ বানায়, চীন বানায়। এখন হঠাৎ করে কি রেডিমেড গার্মেন্টস সে বানাতে পারবে? ইম্পসিবল। কারণ নিউ ইয়র্কের যে কাজ করে সে কি আমার এখানে যারা কাজ করেন একই বেতনে যদি থাকেন তাতে ও তো মারা যাবে, ও তো তার কাছে তো কিছুই না। কেন আমার কাছে না হয় $10 সাংঘাতিক, কিন্তু একজন আমেরিকানের কাছে তো আর $10 কিছু না। তো সেই জায়গায় পরিবর্তন করাটাও কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কতখানি আমেরিকার জনগণ প্রেশার দিয়ে তৈরি করতে পারবে কিনা সেটা দেখা দরকার। তবে আমি সবসময় মনে করি মানুষের একটা উদ্ভাবন সত্যি থাকে, এবং আমেরিকান জনগণ বিশেষ করে এবার যেভাবে রাস্তায় নেমেছে ছাত্ররা, তারা প্রেশার, এবং যেহেতু তারা একটা আইভি লিগের ছাত্র, সবাই মেধাবী ছাত্র, কোনো সন্দেহ নেই, তারা যদি প্রেশার দিয়ে চিন্তা ভাবনা করে বড় ধরনের নতুন কাঠামো তৈরি করতে পারে তাহলে হয়তো একটা সম্ভাবনা আছে। না হলে এই ধরনের রাষ্ট্রের যুদ্ধ ছাড়া আর কোনো অন্য কিছু করা কিন্তু সম্ভব হয় না। স্যার, এমনিতে গণতন্ত্র, তেল, অস্ত্র ব্যবসা ও যুদ্ধ একটার সাথে আর একটা পরিপূরক কিনা? সবগুলোই একেবারে মানে যেই কারণে মিডল ইস্টে আমেরিকার এতগুলো মিলিটারি বেস রয়ে গেছে, মনে তবে সবগুলো অনেকেই বলে যে আরব বিশ্ব কেন জেগে উঠছে না, তাই না? আমরা দেখছি, কিন্তু তারা দেখে না যে প্রতিটি আরব বিশ্বে কিন্তু আমেরিকার মিলিটারি বেস। সৌদি আরবিয়ায় 10টার মতো মিলিটারি বেস আছে, কুয়েতে আছে, বাহারেনে আছে, ইজিপ্টে আছে, সবগুলোর মধ্যে কিন্তু আমেরিকার মিলিটারি বেস আছে, এবং এরা বছরের পর বছর ওই দেশের যেই সরকার বা যে এলিট তাকে সাহায্য দিয়ে এসেছে। তো তার জন্য জনগণ কিন্তু ঠিকই জেগে উঠেছে। ইজিপ্টে বড় ধরনের, কায়রোতে কী বলা হয় রাস্তায় নেমেছে, জর্ডানে বড় আকারে কী বলা হয় আন্দোলন হয়েছে, প্যালেস্তাইনের পক্ষে আছে, জনগণ ঠিকই আছে। কিন্তু যারা সরকার চালান তারা তো সব আমেরিকার পকেটে বলতে গেলে, এবং তাদের ছেলেমেয়েরাও দেখা যাবে যে একটা আমেরিকায় আছে। মানে আমাদের এলিটের থেকে পার্থক্য নেই, আমাদের এলিটের জন্য এক পা বাইরে, মানে পশ্চিমা দেশে, তাই না? ওদের এলিটেও এক পা বাইরে। তার চেয়ে বড় হলো আমাদের যেটা নেই, আমাদের এখন পর্যন্ত আমাদের আমেরিকার কোনো বেস টেজ নেই, কিন্তু ওখানে তো প্রত্যেকটা দেশের একাধিক মিলিটারি বেস আছে। তো যেসব আমেরিকার মিলিটারি বেস এতদিন ধরে কি বলা হয় তাদের নিরাপত্তা দেখেছে, হঠাৎ করে যদি বলো আপনি কালকে চলে যান, সে কি যাবে? বা সে বলে বাবা এটা কি হলো, তোমার সাথে আমি এতদিন তোমাকে নিরাপত্তা দিলাম। সেই জায়গায় সমস্যা হয়ে গেছে, যার জন্য সমাধান আমি মনে করি বড় আকারে ওই আমেরিকার জনগণের কাছেই। জনগণ তারা যখন জেগে উঠবে তখনই একটা সমাধান হবে।